গল্পকথন বাই নূর চ্যানেলে আপনারা শুনছেন লেখক হুমায়ুন আহমেদের লেখা একটি কালজয়ী উপন্যাস নন্দিত নরকে। আজ এর চতুর্থ এবং শেষ পর্ব। বহু আকাঙ্ক্ষিত চিঠিটি আসলো। সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারিনি। আর 10টা খাম যেমন খুলি তেমনই আড়াআড়ি ঘুরে ফেললাম। তারা আমাকে ডেকেছেন। রসায়নশাস্ত্রের লেকচারারশিপ পেয়েছে একটি কলেজে। প্রাথমিক বেতন 450 টাকা, ইয়ারলি 25 টাকা ইনক্রিমেন্ট। লেখাগুলো কেমন অপরিচিত মনে হচ্ছিল। খুব খুশি হয়েছি এমন একটা অনুভূতি আসছিল না, অথচ আমি সত্যি খুশি হয়েছি এবং সবাইকে খুশি করতে চাই। সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই। রুনুকে গাঢ় সবুজ একটি শাড়ি দিতে চাই, রোল নাম্বার 13 গায়ে যেমন দেখেছি। এখন হয়তো সমস্তই আমার মুঠোয়, তবু সেই অগাধ সুখ, সমস্ত শরীর জুড়ে উন্মাদ আনন্দ কই। আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি। আমাদের ছেলে মানুষই কোনো স্বাদ, কোনো বাসনা আমার বাবা মা মেটাতে পারেনি। আমাদের বাসনা তাদের দুঃখই দিয়েছে। আজ আমি সমস্ত বেদনায়, সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়াবো। আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি, শক্তিমান দত্তটা হাতের মুঠোয়। মা, আমার চাকরি হয়েছে। মা দৌড়ে এলেন। বহুদিন পর তার চোখ আনন্দে ছলছল করে উঠল। বললেন, কই দেখি। আমি চিঠিটা তার হাতে দিলাম। মা পড়তে জানেন না, তবু উল্টে পাল্টে দেখলেন সেটি। এমনভাবে নাড়াচাড়া করলেন যেন খুব একটা দামি জিনিস হাতে। মা বললেন, বেতন কত রে খোকা? 450। বলিস কি এত? আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললাম, বেশি আর কোথায় বলে আমি লজ্জা পেলাম। ভালো করে জানি টাকাটা আমার কাছে অনেক বেশি। মা বললেন, এবার বিয়ে করাবো তোকে। কি যে বলেন! বেশ একটি লক্ষ্মীমন্ত মেয়ে আনবো, রূপবতী কিন্তু সাদাসিধে, নাহার মেয়েটির মতো। মা কল্পনায় সুখের সাগরে ডুব দিলেন। শহরে তুই বাসা করবি? তা তো করতেই হবে। বেশ হবে রে, মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকবো। মাঝে মাঝে কেন, সবসময় থাকবেন। না রে বাপু, সংসার ফেলে আমি যাব না। মা ছেলে মানুষের মতো হাসলেন। আমি বললাম, প্রথম বেতনের টাকায় আপনাকে কি দেব মা? তোর বাবাকে একটা কোট কিনে দিস, আগেরটা পোকায় নষ্ট করেছে। বাবারটা তো বাবাকেই দেব, আপনাকে কি দেব? মা রহস্য করে বললেন, আমায় একটা টুকটুকে বউ এনে দে। মাস্টার কাকাও খবর শুনে খুশি হলেন। তার খুশি সবসময় মৌন। এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন। নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন, অনেক মিষ্টি, যার যত ইচ্ছে খাও। কাকা বললেন, সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায়। দেখো খোকা, কত সুখ হবে তোমার। রুনু স্কুল থেকে এসে বলল, দাদা তোমার নাকি বিয়ে? কে বলেছে রে? মা বলেছে। খুব হাসি পাচ্ছে না? তোকে বিয়ে দিয়ে দিই যদি? যাও, খালি ঠাট্টা। কাকে তুমি বিয়ে করবে দাদা? দেখি ভেবে। আমি জানি তুমি কার কথা ভাবছো। কার কথা? শিলার কথা নয়? পাগল তুই। অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি আমার কান লাল হয়ে উঠেছে। অস্বস্তি বোধ করছি। শিলুকে কেন যে হঠাৎ ভালো লাগলো, যতবার তাকে দেখি ততবার বুক ধকধক করে ওঠে। একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি। সমস্ত শরীর জুড়ে শিলু শিলু করে কারা বুঝে চেঁচায়। আমি একটু হেসে বলি, কে ভাবে তোর শিলুর কথা? না, এমনি বলছিলাম, বড় ভালো মেয়ে শিলু। তুই কাকে বিয়ে করবি রুনু? যাও দাদা, ভালো হবে না বলছি। আমার একজন বন্ধু আছে, খুব ভালো ছেলে। দাদা, আমি কিন্তু কেঁদে ফেলবো এবার। আনন্দ অনুষ্ঠান থেকে মন্টু বাদ পড়ল। বড় নানার বাড়িতে গিয়েছে সে, আগামীকাল আসবে। বাবা আসলেন রাত 9টার দিকে। মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে। মিষ্টি কিসের? আছে একটা ব্যাপার। বাবা আধখানা মিষ্টি খেলেন, ব্যাপার জানার জন্য উৎসাহ দেখালেন না। মা নিজের থেকেই বললেন, খোকার চাকরি হয়েছে, 450 টাকা মাইনে। বাবা খুশি হলেন। থেমে থেমে বললেন, ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে।
আমি চাকরি ছেড়ে দেবো এবার, বয়স হয়েছে, আর পারি না। রাবেয়া, রাবেয়া কোথায়? ঘুমিয়েছে, শরীর খারাপ। ভাত খায়নি তো? না, একটা মিষ্টি খেয়েছে শুধু। আহ, বললাম খালি পেটে রাখতে, মিষ্টিই বা দিলে কেন? সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন। রাত 1টার দিকে মা পাগলের মতো ডাকলেন, খোকা, ও খোকা, শিগগির ওঠ, ও খোকা, খোকা। মা ছোটবেলায় গভীর রাতে একবার এমন বেকুল হয়ে ডেকেছিলেন। ভূমিকম্প হচ্ছিল তখন। আমাদের বাসা থেকে 40 গজের ভিতর নন্দী সাহেবদের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধসে গিয়েছিল। আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাকে আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন, আয় আমার ঘরে, আয় তাড়াতাড়ি। কি হয়েছে? মা অসহিষ্ণু হয়ে পড়ছিলেন। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন। দরজা খোলা, চোখে পড়ল মায়ের বিছানায় রাবিয়া শুয়ে আছে। তার মাথার কাছে বাবা গরুর মতো চোখে তাকিয়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। অ্যাবর্শন নাকি? কাকে দিয়ে করালেন? নাকি নিজে নিজে কিছু খাইয়ে দিয়েছেন? বাবা ধরা ধরা গলায় বললেন, খোকা, তুই মাথায় একটু হাওয়া কর, আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি, রক্ত বন্ধ হচ্ছে না রে। ডাক্তার আসলেন একজন, গম্ভীর হয়ে ইঞ্জেকশন করলেন। আপনার মেয়েকে আমি চিনি। বাবা ডাক্তারের হাত চেপে ধরলেন। বড় দুঃখী মেয়ে, মেয়েটিকে আপনি বাঁচান ডাক্তার। বাবার সেন্টিমেন্টের ধার দিয়েও গেলেন না, এক গাদা ওষুধ দিয়ে গেলেন। সকালে আরও 2টো ইঞ্জেকশন করতে বললেন। 10টার দিকে তিনি আসবেন। বাবা হাঁপাতে হাঁপাতে বললেন, কেউ জানবে না তো ডাক্তার? ডাক্তার বললেন, মান ইজ্জত পরের ব্যাপার, আগে মেয়ে বাঁচুক। রাবেয়া চিচি করে বলল, মা, আমার কি হয়েছে? কিছু হয়নি রে, সেরে যাবে, চুপ করে শুয়ে থাক তুই। বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, একটু দুধ খাবে, দেব? না মা। আমি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলাম। ঘরে লম্বালম্বি একটা ছায়া পড়ল। তাকে দেখি মাস্টার কাকা দরজার বাইরে দাঁড়িয়ে। একটু কাশলেন তিনি। বাবা হাউমাউ করে কেঁদে বললেন, শরীফ মিয়া, আমার মেয়েটাকে বাঁচাও। মাস্টার কাকা মৃদু গলায় বললেন, শহর থেকে খুব বড় ডাক্তার আনবো আমি। খোকা, তোর সাইকেলটা বের করে দে। আমি বললাম, আমি যাই কাকা? না, তুমি গুছিয়ে বলতে পারবে না, তুমি থাকো। বাবা ধমকে উঠলেন, ওর কথা শুনো না, ও একটা পাগল ছাগল, তুমি যাও, নিজেই যাও। রুনু কখন বা এসেছে? আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সে। ঘরময় নষ্ট রক্তের একটা দম আটকানো অস্বস্তিকর গন্ধ। রাবিয়া চোখ বুঝে শুয়ে, তার মুখটা কি ফর্সাই না দেখাচ্ছে। বাবা বললেন, মা, রাবু, একটু দুধ খাও। না। মাথায় পানি দেবো মা? না বাবা। রাবিয়া চোখ মেলে বাবার দিকে তাকালো, বলল, বাবা, কি হয়েছে মা? আমার বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, তুমি আমার বুকে হাত রাখবে একটু, এইখানে। এমনি করেই ভোর হলো। মন্টু এলো 6টায়। সে হতভম্ব হয়ে গেল। বাবা গিয়েছেন ইঞ্জেকশন দেওয়ার লোক আনতে। রাবেয়া মন্টুর দিকে তাকিয়ে বলল, মন্টু, আমার অসুখ করেছে রে। মন্টু বিস্মিত হয়ে চারদিকে তাকাচ্ছিল। রাবেয়া আবার বলল, মন্টু, আমার বুকটা না শুধু খালি খালি করে। মন্টু রাবেয়ার মাথায় হাত রাখলো। মা নিঃশব্দে কাঁদছেন। রুনু আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সকালের রোদ এসে পড়েছে জমাট বাঁধা কালো রক্তে। রাবে আমাকে ডাকলো, খোকা, খোকা রে। আমি তার কাছেই দাঁড়িয়ে আছি। নীল রঙের চাদরে ঢাকা রাবিয়ার শরীর নিস্পন্দ পড়ে আছে। একটা মাছি রাবেয়ার নাকের কাছে ভনভন করছে। রাবেয়া হঠাৎ করে বলে উঠল, পলাকে তো দেখছি না। ও খোকা, পলা কোথায় রে? আমাদের চারদিকে উদ্বিগ্ন হয়ে পলাকে খুঁজল সে। আর কি আশ্চর্য, বেলা 9টায় চুপচাপ মরে গেল রাবেয়া। তখন চারদিকে শীতের ভোরের কি ঝকঝকে আলো। গত বছর আমরা বড় খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বড় খালার মেয়ে নিনাও এসেছিল মায়ের কাছে। প্রথম পোয়াতি মেয়ে, মা নিয়ে এসেছেন নিজের কাছে। নিনা আপা কি প্রসন্ন মনে ঘুরে বেড়াচ্ছেন চারদিকে। প্রথম সন্তান জন্মাবে, তার কি প্রগাঢ় আনন্দ চোখে মুখে। যদি ছেলে হয় তার নাম দেবে কিংসুক, মেয়ে হলে রাখবে রাখি। হেসে হেসে বলে উঠেছিলেন নিনা আপা। আর তাতে উৎসাহিত হয়ে রাবেয়া বলেছিল, আমিও আমার ছেলের নাম কিংসুক রাখবো। আমরা সবাই হেসে উঠলাম।
রাবিয়া নীল রঙের চাদর গায়ে জড়িয়ে তুই শুয়ে আছিস, হলুদ রোদ এসে পড়েছে তোর মুখে। কিংসুক নামে সেই ছেলেটি তোর বুকের সঙ্গে মিশে গেছে, যে বুক একটু আগেই খালি খালি লাগছিল। রাবিয়ার দিকে ফিরে এলেন মাস্টার কাকা, সঙ্গে শহর থেকে আনা বড় ডাক্তার। আর মন্টু দিনে দুপুরে অনেক লোকজনের মধ্যে ফালা করে ফেললো মাস্টার কাকাকে একটা মাছ কাটা বটি দিয়ে। পানের দোকান থেকে দৌড়ে এলো 2-3 জন। একজন রিক্সাওয়ালার রিক্সা ফেলে ছুটে এলো। ওভারশিয়ার কুকুর বড় ছেলে জসিম দৌড়ে এলো। ডাক্তার সাহেব চেঁচাতে লাগলেন, হেল্প হেল্প! চিৎকার শুনে বাইরে এসে দাঁড়াতেই আমি দেখলাম বটি হাতে মন্টু দাঁড়িয়ে আছে। পিছন থেকে তাকে চাপটে ধরে আছে কজন মিলে। রক্তের একটা মোটা ধারা গড়িয়ে চলছে নালাই। মন্টু আমার দিকে তাকিয়ে বলল, দাদা, ওকে আমি মেরে ফেলেছি। আমার মনে পড়ল হাসনুহেনা গাছের নিচে মন্টু একদিন পিটিয়ে একটা মস্ত সাপ মেরেছিল। রাবেয়াকে ঘিরে সবাই বসেছিল। আমি ঢুকতে নাহার ভাবি বললেন, বাইরে এত গোলমাল কিসের? আমি মায়ের দিকে তাকালাম। মা, এইমাত্র মন্টু মাস্টার কাকাকে খুন করেছে, আপনি বাইরে আসেন, মন্টুকে থানায় নিয়ে যাচ্ছে সবাই। হাসনুহেনা গাছের নিচে মন্টু একটা চন্দ্রবোরা সাপ মেরেছিল। সাপের মাথায় গোল বেগুনি রঙের চক্র, 4 হাতের উপরে লম্বা। মন্টু মরা সাপটাকে লাঠির আগায় নিয়ে উঠোনে এসে দাঁড়াতে ছোট বাচ্চারা উল্লাসে লাফাতে লাগলো। রাবিয়া খুশিতে হেসে হেসে বলে ফেলল, মন্টু, লাঠিতে আমায় দিয়ে। পলা আনন্দে ঘেউ ঘেউ করছিল, মাঝে মাঝে লাফিয়ে সাপটাকে কামড়াতে ফিরে গিয়েছিল। রাবিয়া পলার দিকে তাকিয়ে শাসালো, এই পলা, এই মারবো থাপ্পড়। সাপটাকে সবাই মিলে পুকুর পাড়ে কবর দিতে নিয়ে গেল। মিছিলের পুরা ভাগে রাবিয়া, তার হাতের লাঠিতে সাপটা আড়াআড়ি ঝুলছে। মন্টু পলাকে নিয়ে দলের সঙ্গে সঙ্গে হাঁটছিল। সাপের জন্য লম্বা করে কবর খোঁড়া হলো। মন্টু পুকুর পাড়ে বিষণ্ণভাবে বসেছিল। কাকাকে মেলে ফেলবার পর মন্টুকে সবাই চাপটে ধরে রেখেছিল। জসিম মন্টুর হাত শক্ত করে ধরে চেঁচাচ্ছিল, পুলিশে খবর দিন, পুলিশে খবর দিন। মাছ কাটার বটিটা কাত হয়ে ঘাসের উপরে পড়ে আছে, সেখানে একটুও রক্তের দাগ নেই। কাকা যেখানে পড়েছিলেন সেখান থেকে একটা মোটা রক্তের ধারা ধীরে ধীরে নালার দিকে নেমে যাচ্ছিল। মন্টু আমায় দেখে বলল, দাদা, ওকে আমি মেরে ফেলেছি। মন্টু চুপচাপ দাঁড়িয়ে। আশেপাশে প্রচুর লোক জমা হয়ে গিজগিজ করছিল। মোটা ডাক্তার ভাঙা গলায় প্রাণপণে চেঁচাচ্ছিলেন, হেল্প হেল্প! একটা পাংশুটে রক্তের কুকুর মরা লাশটার দিকে ভিড়বার চেষ্টা করছিল। মন্টুর কুকুরের রং ছিল সাদা, গলার কাছে কালো একটা ফুটনি। মন্টু কাঞ্চনপুর থেকে এনেছিল কুকুরটাকে, অল্প দিনে ভীষণ পোষ মেনেছিল। মন্টুটাকে টুলকাট দিয়ে একটি চমৎকার ঘর বানিয়ে দিয়েছিল। আমি কুকুরটার নাম দিয়েছিলাম পলা। রাবেয়া মন্টুর কাছ থেকে 8 আনা দিয়ে কিনে নিয়েছিল। মন্টুর বিক্রির ইচ্ছে ছিল না, কিন্তু রাবেয়া পিটাপিটি করছিল। মন্টু, পলাকে আমি কিনবো রে। না আপা, আমি পলাকে বেচবো না। আহা, দে না মন্টু, 8 আনা পয়সা দেবো আমি, দে না। বললাম তো আমি বেচবো না। মন্টু, দিয়ে দে, এমন করিস কেন? রাবেয়া সবসময় পলাকে নিয়ে বেড়াতে বেরোতো। পরিচিত ঘর বাড়িতে গিয়ে বলতো, খালাম্মা, আমার পলাকে একটু দুধ দিন। আহা, চিনি দিয়ে দিন, শুধু শুধু দুধ বুঝি কেউ খায়? মন্টু একদিন একটা টিয়া পাখির বাচ্চা আনলো কোথা থেকে। সেটি বাচ্চা হলেও খুব চমৎকার ছিল দেখতে। বারান্দায় খাঁচা ঝুলিয়ে পাখিটিকে রাখা হতো। ঠান্ডা লেগে একদিন সেটি মারা গেল। মন্টু পাখির শোকে একবেলা ভাত খেল না। মন্টু আর মাস্টার কাকা সবচেয়ে ছোট ঘরটায় থাকতেন। ঘরটায় আলো আসতো না ভালো। গরমের সময় গুমট গরম, বাতাস আসার পথ নেই। মন্টুর হাজতবাসের দিনগুলো এখন কেমন কাটছে? মন্টুর বয়স এখন 19, 7 বাদ দিলে হয় 12 বছর সে আর মাস্টার কাকা একসঙ্গে একটি ঘরে কাটিয়েছে। মাস্টার কাকার অভাব সে অনুভব করছে কি? খুনের পর শুনেছি অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। দিন রাত্রির খুন করা লোকের চেহারা, খুনের দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে। মন্টু সেরকম হবে না, তার বড় শক্ত নার্ভ। মন্টুর মা, আমাদের বড় মা, যেদিন মারা গেলেন মন্টু সেদিন নিতান্ত সহজভাবেই কাটালো। পরদিন শিমুলতলা গায়ে ফুটবল ম্যাচ দেখতে গেল, বাসায় কাউকে না বলে। বয়স অল্প ছিল, সুখ বুঝবার বুদ্ধি হয়তো হয়নি, কিন্তু আমার মনে হয় কম বয়সের জন্য নয়। বড় মার মতো তারও ইস্পাতের মতো শক্ত নার্ভ ছিল। মন্টু দেখতে অনেকটা বড় মার মতো, তার চাইবার ভঙ্গি, কথা বলার ভঙ্গি সমস্ত বড় মায়ের মতো। বাবার শোয়ার ঘরে বড় মা আর বাবার একটা যৌথ ছবি আছে, বিয়ের ছবি।
সেই ছবির দিকে তাকালেই মন্টুকে চেনা যায়। ছবির কাছে ময়লা জমে ছবিটা অস্পষ্ট হয়ে গেছে, তবু বড় মার বালিকা বয়সের ছবি আমাদের আকর্ষণ করে। ৪ঠা আগস্ট আমাদের বাসায় একটা উৎসব হয়। ভুল বললাম, শোকের আসর হয়। বাদ মাগরিব মিলাদ পড়ানো হয়। বাবা মায়ের কবর জিয়ারত করেন, দু একটা খবির মিসকিনকে খাওয়ান। হাউমাউ করে বাবা মায়ের মৃত্যুদিন স্মরণ করে কিছুক্ষণ কাঁদেন। তার শোকটা নিশ্চয়ই আন্তরিক, তবে সমস্ত ব্যাপারটাই কেমন হাস্যকর লাগে। বিশেষ করে এই দিনটিতে মা মুখ কালো করে ভয়ে ভয়ে ঘুরে বেড়ান। তার ভাব দেখে মনে হয় ৪ঠা আগস্টের এই শোকের দিনটির জন্য মা নিজেই দায়ী। বাবা সেদিন অতি সামান্যতম, অতি তুচ্ছতম ব্যাপারেও মায়ের উপর ক্ষেপে যান। আমার কষ্ট হয়। বড় মা আমাদের সবারই অতি শ্রদ্ধার মানুষ। রাবেয়া আর আমি অনেক দিন পর্যন্ত তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারিনি। যখন বয়স হয়েছে, তার কোলে এসেছে মন্টু। আমি আর রাবেয়া দক্ষিণের ঘরে নির্বাসিত হয়েছি। তখনও তিনি মাঝে মাঝে এসে বলতেন, খোকা, আজ তুই শুবি আমার সাথে। আগে আমার সঙ্গে ঘুমাবার জন্য এত হইচই করতিস, এখন যে বড় চুপচাপ। বড় হয়েছি যে। ওহ, কি মস্ত বড় ছেলে রে। বড় মার গলা জড়িয়ে তার বরফি কাটা ছাপের ব্লাউজের নাক ডুবিয়ে প্রতি সন্ধ্যার আবদার। গল্প বলেন বড় মা, ভূতের গল্প। বড় মা কোমল কণ্ঠে ধীরে ধীরে গল্প বলতেন। আমরা তখন ছোট, 12-13 বছরের বেশি বড় নয়। নানার বাড়ি যাচ্ছি সবাই। ভাদ্র মাস, নদী কানায় কানায় ভরা। সারাদিন নৌকা চলল, সন্ধ্যা হয়ে গেছে। মাঝিরা পুরনো এক তাল গাছের সঙ্গে নৌকা বেঁধে রান্না বসিয়েছে। এমন সময় রুস্তম বলে যে বুড়ো মাঝিটা ছিল, তার সে কি বিকট চিৎকার, কর্তা তাল গাছে এটা কি? আমি শুনে বাবাকে জাপটে ধরেছি। তাল গাছের দিকে চাইবার সাহস নেই। বলতে বলতে বড় মা থামতেন, আমরা ফসে উঠতাম। থামলে কেন বলো শিগগির। গল্প শুনে আতঙ্কে জমে যেতাম। কি অদ্ভুত তার গল্প বলার ভঙ্গি। বড় মার মৃত্যুর দিনটিতে বাবার হইচই আমার তাই ভালো লাগতো না। আমার মনে হতো আড়ম্বরের চেয়ে মৌন দুঃখানুভূতিটাই হয়তো ভালো হতো। আমি মনে মনে বললাম, বড় মা, তোমার ছেলের আজ বড় বিপদ। হ্যাঁ, আজ মন্টুর বড় বিপদ, বড় ভয়ঙ্কর বিপদ। মন্টু কি বড় মাকে ডাকছে? ফুটবলের খুব নেশা ছিল মন্টুর। খেলতে গিয়ে পা ভেঙে ছেলেদের কাঁধে চড়ে বাসায় এলো। হাঁটুর নিচে আধ হাত খানেক জায়গা কালো হয়ে ফুলে উঠেছে। হইচই শুনে বড় মা বেরিয়ে আসতে মন্টু বলল, মা, আমি পা ভেঙে ফেলেছি। বড় মা বললেন, সেরে যাবে। মন্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এক্সরে করে দেখা গেল ভেতরে হাড়ের একটা ছোট ছুচালো কণা ভেঙে রয়ে গেছে, কেটে বের করতে হবে। মন্টুকে সাদা বিছানায় শুইয়ে দেওয়া হলো। অ্যানেস্থেশিয়া করার বড় চৌকা ধরনের যন্ত্রটা ডাক্তার মন্টুর কাছে নামিয়ে আনলেন। ছোট্ট মন্টু আতঙ্কে নীল হয়ে গেল। ডাক্তার বললেন, বলো খোকা, বলো, 1 2 3 4। মন্টু বললেন, মা 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 মা। আজ মন্টুর বড় বিপদ। দুর্গন্ধ কম বলে মাথা চাপা দিয়ে আজও কি সে মা মা জপছে? না, মন্টু বড় শক্ত ছেলে, ইস্পাতের মতো তার নার্ভ। দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, তুমি আকন্তকে খুন করেছ? জি। কি দিয়ে? বটি দিয়ে, মাছ কাটা বটি। কটা কূপ দিয়েছিলে? মনে নেই। মরবার সময় তিনি কি বলেছিলেন? বাবা মন্টু। আর কিছু বলেননি? না। তিনি কি তোমাদের খুব শ্রদ্ধাভাজন ছিলেন? জি, ছিলেন। তুমি কি করো? বিয়ে পড়ছিলাম। দারোগা সাহেব কিছুক্ষণের জন্য থামলেন, এরপর শুরু করলেন, আপনি করে। কী জন্য খুন করেছেন তাকে? মন্টু চুপ করে রইল। দারোগা সাহেব বললেন, আমাকে বলতে কোনো অসুবিধে নেই, কোর্টে অন্য কথা বললেই হলো। বাঁচার অধিকার তো সবারই আছে। ভদ্রলোকের সঙ্গে আপনাদের পারিবারিক কোনো স্ক্যান্ডাল? ছি। আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা বলি না। মন্টু খুব স্পর্ধার সঙ্গে বলল, আমি মিথ্যা বলি না। বলতে গিয়ে বুক টান করে দাঁড়ালো। দারোগা সাহেবের মাথার উপর একটা ফ্যান ঘুরছিল। ফ্যানের বাতাসে মন্টুর চুল কাঁপছিল। আমি কাঁচুমাচু হয়ে ভদ্রলোকের সামনে একটা চেয়ারে বসেছিলাম। মন্টু কি কখনো মিথ্যা বলে না? মন্টুর সঙ্গে কথাবার্তা হয় না, সে জন্ম থেকেই নীরব। তাকে বোঝা হয়ে ওঠেনি আমার। রুনু সম্বন্ধে আমি যেমন বলতে পারি, রুনুর একটা মিথ্যা বলার অভ্যাস আছে। যখন সে মিথ্যা বলে তখন সে মাথা নিচু করে অল্প অল্প হাসে। মন্টু সম্বন্ধে এমন কিছু বলতে পারছি না আমি। আপনি কি খুব ভেবেচিন্তে খুন করেছেন? না, খুব একটা ভাবিনি। আমার মনে হয় আপনি খুব অনুতপ্ত। না। তাকে খুন করার ইচ্ছে কি আপনার মনে জেগেছে, না আগে থেকেই ছিল?
হঠাৎ জেগেছে। তিনি কোন ধরনের লোক ছিলেন? ভালো লোক, বিদ্বান, অনেক জানতেন। আপনাদের সঙ্গে তার কী ধরনের সম্পর্ক ছিল? ভালো, আমাদের খুব স্নেহ করতেন। তাকে খুন করা কি খুব প্রয়োজন হয়ে পড়েছিল? জানি না, আমার রাগ খুব বেশি। হ্যাঁ, মন্টুর রাগ বেশি, ভয়ঙ্কর উন্মাদ রাগ। আমি জানি, এই সম্বন্ধে ভালো করেই জানি। 2 বছর হয়নি এখনও। অনার্স পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি, সময় আছে, পৌষ মাস, দারুণ শীত। আমাদের সামনের বাসায় থাকতেন এক ওভারসিয়ার সাহেব। তার মেয়ে এবং ছেলে সব মিলিয়েই একজন, মিনা। বয়স আমার সমান কিংবা আমার চেয়ে 2-1 বছরের বড়। ওভারসিয়ার ভদ্রলোকের ভারী আদরের মেয়ে, সবসময় চোখে চোখে রাখতেন। মেয়েটি বেশিরভাগ সময় কাটাতো বারান্দায় ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ওভারসিয়ার ভদ্রলোক একদিন হাতে একটা চিঠি নিয়ে চড়াও হলেন আমাদের বাসায়। আমি বাইরেই বসেছিলাম। আমার দিকে তাকিয়ে বললেন, এই চিঠি তুমি লিখেছ? নামিন একটা চিঠি আমার সামনে ফেলে দিলেন। আমি আকাশ থেকে পড়লাম। কি বলছেন আপনি? নিশ্চয়ই তুমি। এত বড় সাহস তোমার, এমন নোংরা কথা আমার মেয়েকে লিখেছ? ভদ্রলোক গর্জাতে রাখলেন। আমি হতভম্ব এবং লজ্জিত। এমনিতেই আমি লাজুক ধরনের ছেলে, এই ধরনের অভিযোগে একেবারে বোকা বনে গেলাম। তুমি কি মনে করেছো ছেড়ে দেব? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে মেয়েদের মান সম্মান ইজ্জত নেই? কথা শেষ হবার আগেই মন্টু ঘর থেকে বেরিয়ে এলো। শান্ত গলায় বলল, যান, আপনি বাড়ি যান। বললেই হলো, যা ইচ্ছা তা লিখে বেড়াবে আর আমি বসে বসে কলা চুষবো? মন্টু নিমিষের মধ্যে আমার কিছু বুঝবার আগে ভদ্রলোকের কলার চেপে ধরল, হুঙ্কার দিয়ে বলল, চুপ রাও ছোট লোক। মা বেরিয়ে এলেন। আশেপাশে লোক জমে গেল। আমি ততস্থ। মন্টু চেঁচাতে লাগলো, দুনিয়া শুদ্ধ লোক জানে তোমার মেয়ের কারবার, আর তুমি এসেছো দাদার কাছে? ওভারসিয়ার ভদ্রলোক বদলি হয়ে গেছেন রাজশাহী। মেয়েকে নিশ্চয়ই কোথাও বিয়ে দিয়েছেন। তিনি এখানে থাকলে মন্টুর উন্মাদ রাগের পরিণতি দেখে খুশি হতেন হয়তো। মাস্টার কাকার বাড়ি থেকে লোক এলো একজন। দড়ি পাকানো চেহারা, পায়ে ক্যাম্বিসের জুতা, ছোচালো দাড়ি, চোখে নিকেলের চশমা। শরীফ আকন্দের ভাই আমি, বড় ভাই। তার জিনিসপত্র টাকা পয়সা যা আছে নিয়েতে এসেছি। আমি বললাম, জিনিসপত্র বিশেষ নেই, তবে অনেক বইপত্র আছে। টাকা পয়সা কী আন্দাজ আছে? 215 টাকা ছিল। মাত্র? তবে যে শুনলাম বহু টাকা, টাকার জন্যই খুন করা হয়েছে। লোকটি কুতকুতে চোখে তাকাচ্ছিল। পান চিবানোর ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া লালা টেনে নিচ্ছিল মাঝে মাঝে। গলা খাকারি দিয়ে সে বলল, আপনারা যা বলবেন এখন তো তাই সত্যি। তা সে টাকা কটাই দিন। আসতেই আমার 25 টাকা খরচ। তার সব কিছুই থানায়, আপনি সেখানে যান। কই? থানায়। ও। ভদ্রলোক বিমর্ষ হয়ে চলে গেলেন। রুনু বলল, দাদা, ও কি সত্যি সত্যি মাস্টার কাকার ভাই? কি করে বুঝলে? একরকম চেহারা। মাস্টার কাকার চেহারা আমার মনে আছে। গত পরশু রাতে আমি তাকে স্বপ্নে দেখেছি, বড় মাকেও দেখেছি। বড় মা অবাক হয়ে বলছেন, তুই হলুদ রঙের শাড়ি আনলি আমার জন্য খোকা? এই শাড়ি পরার বয়স কি আমার আছে রে? বেতন পেয়ে সবার জন্য কিছু না কিছু কিনেছি, আপনি নেন এটা। সবার জন্যই কিনেছিস? জি। কি কি কিনলি? আমি নাম বলে চললাম। বড় মা আমায় থামিয়ে দিয়ে বললেন, সবার জন্যই কিনলি, মাস্টারের জন্য কিনলি না? সে বাদ পড়ল বুঝি? আমি অবাক হয়ে বললাম, জানেন না, মাস্টার কাকা তো মারা গেছেন। আহা, কি করে মারা গেল? বড় ভালো লোক ছিল রে। বড় মা মাস্টার কাকাকে খুব স্নেহের চোখে দেখতেন, প্রায় আলাপ করতেন তার সঙ্গে। মাস্টার কাকা বড় মাকে বড় মনের মতো দেখতেন। আমার মাকে ভাবি বলে ডাকলেও বড় মাকে ডাকতেন বুবু বলে। বড় মা প্রায়ই বলতেন, ও মাস্টার, আমার ভাগ্যটা গুনে দিলে না? বড় বুবু, আপনাদের বাসার ভাগ্যই আমি গুনে রেখেছি। ছাই গুনেছেন, বলুন আমার ভাগ্য। আপনার জন্মলগ্নে মঙ্গল আর রবির প্রভাব। সৌভাগ্যবান আপনি, ভাগ্যবান ছেলে হবে আপনার। বড় মা হো হো করে হেসে উঠতেন। মাথার ঠিক নাই তোমার? এই তোমার ভাগ্য গণনা? এইসব বুঝি লেখা বইয়ে? পুড়িয়ে ফেলো তোমার বই, না হয় আমাকে দিও, আমি আগুন করে তোমাকে চা বানিয়ে দেব। চাচা বিমর্ষ হয়ে বইয়ের পাতা উল্টাতেন। এইখানেই তার গণনা মিলত না। বাবা বড় মার ছেলে হওয়ার কোনো আশা না দেখেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। আশ্চর্যভাবে কাকার গণনা মিলে গেল একসময়। রুনুর জন্মের 5 বছর আগেই বড় মার কোলে এলো মন্টু।
বড় মা ভীষণ অবাক হয়েছিলেন কাকার নির্ভুল গণনা দেখে। কাকাকে ডেকে বললেন, আমার ছেলের ভাগ্যটা একটু দেখো মাস্টার। আশ্চর্য, এসব শিখলে কি করে? আমার শিখতে ইচ্ছে হচ্ছে। মাস্টার কাকা হেসে বলেছিলেন, এও এক ধরনের বিজ্ঞান বাবু, অন্ধকার বিজ্ঞান। আপনি যদি শিখতে চান। বড় মা অসহিষ্ণু হয়ে বলেছিলেন, আগে আমার ছেলের ভাগ্য বলো, তারপর তোমার অন্ধকার বিজ্ঞান। কাকা বললেন, জন্ম হয়েছে মগা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে, চন্দ্রের অবস্থানকালে। জন্ম সময় আকাশে কুন্তনাল। জাতক শনির ক্ষেত্রে রবির হরাই, বুধের দৃক্কানে, শুক্রের সপ্তমাংশে। আহা, কি আবল তাবল শুরু করলে! ফলাফলটা বলো না। ছেলে বুদ্ধিমান, সাহসী, শক্তিমান আর প্রেমিক। সৌভাগ্যবান ছেলে আপনার। তাকে একটা গোমেদ পাথর দেবেন বাবু, খুব কাজে লাগবে। বড় মা মন্টুকে 11 বছরের রেখে মারা গেলেন। মন্টুর জন্যে গোমেদ পাথর আর নেওয়া হলো না। সেই পাথর যদি থাকতো তবে কি এই বিপদ এড়াতে পারত মন্টু? আদালতে কৌতূহলী মানুষের ভিড়, সিগারেটের ধোঁয়া, ঘামের গন্ধ, লোকজনের মৃদু কথাবার্তা, সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। গুমট গরম। যদিও মাথার উপর দুটি নড়বড়ে রং ওঠা ফ্যান ক্যা ক্যা করে ঘুরছে, কালো গাউন পরা উকিলরা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছেন। মন্টু সরাসরি তাকিয়ে আছে সামনে। বাবা আর আমি বসে আছি জড়সড় হয়ে। মন্টুকে দেখলাম মুখে হাত চাপা দিয়ে কয়েকবার কাশল। আপনি বলছেন খুন করার ইচ্ছে হঠাৎ হয়নি, কিছুদিন থেকেই মনে ছিল? হ্যাঁ। কতদিন থেকে আমার মনে নেই, কিন্তু কি কারণে ঠান্ডা মাথায় খুন করার ইচ্ছে হলো? কারণ আমার মনে নেই। আপনি অসুস্থ? না, আমি সুস্থ। ক্রস এক্সামিনেসের শুরুতেই বাবা উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি শব্দ করে কেঁদে ফেললেন। সবাই তাকালো তার দিকে। আদালতে মৃদু গুঞ্জন সরব হয়ে উঠল। জজ সাহেব বলেন, অর্ডার, অর্ডার। তার কিছুক্ষণ পরে আদালতে সেদিনের মতো মুলতবি হয়ে গেল। মা কাপা গলায় বললেন, বিচার শেষ হবে কবে রে খোকা? চারদিক বড় বেশি নির্জনতা, বড় বেশি নীরবতা। মন্টুর ঘরে বাবা একটা তালা লাগিয়েছেন। রুনুর বিছানায় রুনু একা একা অনেক রাত অবধি জেগে থাকে। বাতি জ্বালানো থাকলে আগে ঘুমোতে পারতো না সে। এখন সারা রাত বাতি চলে। হারিকেনের আবছা আলোয় সমস্তই কেমন ভুতুরে দেখায়। ঘরের দেয়ালে আমার মাথার একটা প্রকাণ্ড ছায়া পড়ে। মাঝে মাঝে বাবা গোঙানির মতো শব্দ করে কাঁদেন। রুনু আতকে উঠে বলে, কি হয়েছে দাদা? আমি চুপ করে থাকি। রুনু আবার বলে, দাদা কি হয়েছে? বাবা কাঁদছেন। বাবা গোঙানির মতো শব্দ করে কাঁদেন। বারান্দায় কি অপরূপ জ্যোৎস্না হয়, হাসনোহেনার সুবাস ভেসে আসে। রুনু বলে, মরার পর কি হয় দাদা? আমি উত্তর দিই না। মনে মনে বলি, কিছুই হয় না, সব শেষ। সে জীবন দেয়ালের হরিণের হয়নি, কো দেখা অসংলগ্ন কত কথাই মনে আসে। দাদা, মন্টু ভাইয়ের কি হবে? জানি না রে। ঘরের দেয়ালের লম্বা ছায়াগুলোর দিকে তাকিয়ে আমার বুকের ভিতর হু হু করে। নাহার ভাবি মৃদু ভলুমে গান শোনেন। আমরা কান পেতে শুনি। মাঝে মাঝে নাহার ভাবি আসেন আমার ঘরে, বিষণ্ণ হয়ে বসে থাকেন। সেদিন এসেছিলেন। আমি জানালা বন্ধ করে বসেছিলাম। বাইরে কি তুমুল বৃষ্টি। বিকেলের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এসেছে আগে ভাগে। নাহার ভাবি রুনুর বিছানায় এসে বসলেন। আমি পরশু চলে যাচ্ছি। আমি চমকে বললাম, কোথায়? প্রথমে বাবার কাছে যাব, সেখান থেকে বাইরেও যেতে পারি দাদার সঙ্গে। ও চিঠি লিখেছে যেতে। আমি চুপ করে রইলাম। নাহার ভাবি বললেন, আপনাদের কথা খুব মনে থাকবে আমার। আপনাদের সবাইকে আমার বড় ভালো লেগেছে। রাবেয়ার কথা খুব মনে হয় আমার। নাহার ভাবি চোখ মুছলেন। রুনু চা নিয়ে আসলো 2 কাপ। নাহার ভাবি চায়ে চুমুক দিয়ে ধরা গলায় হঠাৎ করেই বললেন, আপনার যদি আপত্তি না থাকে মন্টু এমন কাজ কেন করলো বলবেন? অনেকে অনেক কথা বলে, আমার খারাপ লাগে শুনে। আপনাদের আমি বড্ড ভালোবাসি। আমি বললাম, রাবেয়ার মৃত্যুর কারণটা তো আপনি জানেন ভাবি। জানি। কাকাই হয়তো দায়ী ছিলেন, মন্টু জেনেছিল। অবশ্যই মন্টু বলেনি কিছুই। মন্টুর সঙ্গে দেখা হলে বলবেন। আমি সব সময় তার জন্য দোয়া করব। তাকে আমি ভালো করে দেখিও নি কোনো দিন। ভাবি, মন্টু বড় চুপচাপ ছেলে।
আমার দোয়ায় কিছু হবে না, তবু আমি তার জন্য দোয়া করব। নাহার ভাবি মাথা নিচু করে বসেছিলেন। আমার মনে হলো নাহার ভাবি আমাদের বড় আপন, বড় পরিচিত। রাবেয়ার একটা ছবি দেবেন আমাকে? ছবি? জি, আমি সঙ্গে নিয়ে যেতাম। ও খুশি হতো দেখলে। রাবেয়াকে তার খুব ভালো লেগেছিল। ওর তো কোনো ছবি নেই, আমাদের সবার শুধু একটা গ্রুপ ছবি আছে, মন্টুর জন্মের পর তোলা। ও, নাহার ভাবি চলে গেলেন। ট্রাঙ্ক খুলে ছবি বের করলাম আমি। পুরনো ছবি, হলুদ হয়ে গেছে, তবে কি জীবন্তই না মনে হচ্ছে। রাবেয়া হাসি মুখে বসে আছে মেঝেতে, রুনু বাবার কোলে। মন্টুর চোখ বুজে বড় মার কোলে শুয়ে। বুকে গভীর বেদনা অনুভব করছি। স্মৃতি সে সুখেরই হোক বেদনারই হোক, সবসময় করুন। সারা রাত বৃষ্টি হলো, আষাঢ়ের আগমনী বৃষ্টি। বৃষ্টিতে সব যেন ভাসিয়ে নিয়ে যাবে। রুনু বলল, মনে আছে দাদা, এক রাতে এমনি বৃষ্টি হয়েছিল, তুমি একটা ভূতের গল্প বলেছিলে। আমি কথা বললাম না। গলা পর্যন্ত চাদর টেনে হারিকেনের শিখার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ বাবা বিকৃত গলায় ডাকলেন, খোকা, ও খোকা। কি বাবা? আয়, তুই আমার কাছে আয়। মন্টুর জন্য বুকটা বড় কাঁদে রে। তিমির মই দুঃখ, প্রগাঢ় বেদনার অন্ধকার আমাদের গ্রাস করেছে। বাইরে গাছের পাতায় বাতাস লেগে হা হা শব্দ উঠল। 17ই আগস্ট মন্টুর ফাঁসির হুকুম হলো। মন্টু, যার জন্ম হয়েছিল মঘা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে, রবির হোরায় বুদ্ধের দ্রেক কানে। কাকা বলেছিলেন এ ছিল হবে সাহসী, বুদ্ধিমান, জ্ঞানী ও প্রেমিক। মন্টুর জীবন ভিক্ষা চেয়ে আমরা মার্সি পিটিশন করলাম। আমার মনে পড়ল ফাঁসির হুকুম দেওয়ার আগের দিনটিতে রোগা শ্যামলা একটি মেয়ে আমাদের বাসায় এসেছিল। তার মুখটা নিতান্তই সাদাসিধে, ছেলে মানুষের চাহনি। মেয়েটি রিক্সা থেকে নেমেই থতমত খেয়ে বাসার সামনে দাঁড়িয়েছিল। আমার চোখে দেখেই ঢোক গিল্লা। বলল, আমি জিজ্ঞেস করলাম, কার খোঁজ করছেন? মেয়েটি মাথা নিচু করে কি ভাবছিল। হঠাৎ সাহস সঞ্চয় করে বলল, আমার নাম ইয়াসমিন, আমি আপনার ভাইয়ের সাথে পড়ি। মন্টুর সঙ্গে? জি। আসো, ভেতরে আসো। তুমি করে বললাম, কিছু মনে করো না। মেয়েটি হেসে বলল, আমি কত ছোট আপনার, তুমি করেই তো বলবেন। বাবা, মা আর রুনু মন্টুকে দেখতে গিয়েছিল। আমি মেয়েটিকে আমার ঘরে এনে বসালাম। বসো। এখানে কে শয়? আমি আর রুনু। রুনু কোথায়? মন্টুকে দেখতে গিয়েছে। বাবা আর মাও গিয়েছেন। আরও আগে আসলে আমিও রুনুর সঙ্গে যেতে পারতাম। না? তুমি যেতে চাও? জি না, ওর খারাপ লাগবে। মেয়েটি চুপ করে বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে লাগলো। আমি বললাম, চা খাবে? জি না। কোথায় থাকো তুমি? ওইখানে। মেয়েটি হয়তো বলতে চায় না সে কোথায় থাকে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে বলল, আমি সব জানতাম, অনেক ভেবেছি আসি, কিন্তু সাহস হয়নি। এসে কি করতে? না, কি আর করতাম, তবে হঠাৎ ইচ্ছে হতো। আমি আপনাদের সবাইকে চিনি, ও আমাকে বলেছে। কি বলেছে? মেয়েটি মুখ নিচু করে হাসলো, বলল, আপনাদের একটা কুকুর ছিল পলা। হ্যাঁ, শুধু পলাতক হতো তাই তার নাম পলা। আচ্ছা, ওর কি সাজা হবে? 12-13 বছরের সাজা হবে হয়তো। ফাঁসি হবে না তো? না, উকিল বলেছেন কম বয়স আর রাগের মাথায় খুন। ওর বুঝি খুব রাগ? তোমার কি মনে হয়? মেয়েটি হাসলো কথা শুনে, বলল, জানি না, আমি চাই। আবার এসো। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার। কেন? ও আপনাকে খুব ভালোবাসতো, আমার কাছে সবসময় বলতো আপনার কথা। তাই বুঝি? হ্যাঁ, ও তো মিথ্যা বলে না। মেয়েটি চলে গেল। মন্টু হয়তো আমাকে খুব শ্রদ্ধা করত। বড় চাপা ছেলে, বুঝবার উপায় নেই, তবে শ্রদ্ধা করতো ঠিকই। না, শ্রদ্ধা নয়, ভালোবাসা বলা যেতে পারে। মনে পড়ল একদিন সন্ধ্যায় রুনু এসে আমায় বলল, দাদা, মন্টু আজ বাসায় আসবে না, আমায় বলে দিয়েছে। সে কাঁঠাল গাছে বসে আছে। কেন রে? ও শার্ট ছিঁড়ে ফেলেছে মারামারি করে, তাই আমায় বলেছে তুমি যদি ওকে আনতে যাও তবেই আসবে। প্রবল ভালোবাসা না থাকলে সন্ধ্যাবেলা বসে কেউ প্রতীক্ষা করে না কখন বড় ভাই এসে গাছ থেকে নামিয়ে নিয়ে যাবে। মন্টুর চলে যাবার পরপরই বাবা মন্টুর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। কতদিন আর হলো মন্টু গিয়েছে, তবু মনে হয় অনেক দিন ধরেই এই ঘরে একটি মাস্টার লক ঝুলে আছে।
একটু আগে যে মেয়েটি এসেছিল সে মন্টুর ঘর দেখতে চায়নি। কে জানে সে ঘরের কোথাও হয়তো এই মেয়েটির লেখা দু একটি চিঠি মলিন হয়ে পড়ে আছে। আমি মন্টুর ঘরের তালা খুলে ফেললাম। পশ্চিম দিকে জানালা খুলতেই এক চিলতে হলুদ রোদ এসে পড়ল ঘরে। পাশাপাশি দুটি চৌকি। কাকার জিনিসপত্র কিছু নেই, সমস্তই পুলিশ সিল করে নিয়েছে। মন্টুর বিছানা, কভার ছাড়া বালিশ, দড়িতে ঝুলানো শার্ট প্যান্ট সব তেমনই আছে। বাঁশের তৈরি ছাপড়ায় সুন্দর করে খবরের কাগজ সাটা। ঝুঁকে পড়ে তাকাতেই নজরে পড়ল টিপ কলম দিয়ে লিখে রেখেছে, দিন যাই দিন যাই। কি মনে করে লিখেছিল কে জানে। 17 তারিখ মন্টুর ফাঁসির হুকুম হলো। ঠান্ডা মাথায় খুন, অনেক আই উইটনেস। কলেজে পড়া বিবেক বুদ্ধির ছেলে। জজ সাহেব অবলীলায় হুকুম করলেন। সেপ্টেম্বরের 9 তারিখ মার্সি পিটিশন অগ্রাহ্য হলো। আমি জানলাম 18 তারিখ ভোর রাতে তার ফাঁসি হবে। তার লাশ নিতে হলে সেই সময় জেল গেটের সামনে জেলারের চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বাবা, মা আর রুনুকে নিয়ে মন্টুর সঙ্গে দেখা করতে গেলাম। রোগা হয়ে গিয়েছে মন্টু। আমাদের দেখে অপ্রকৃতস্থের মতো হাসলো। বলল, দাদা, মার্সি পিটিশনটার কোনো জবাব এসেছে? ওকে বুঝি সে কথা জানানো হয়নি? ভালোই হয়েছে। আমি বললাম, না রে, এখনও আসেনি। মা, রুনু আর বাবা কাঁদছিলেন। মন্টু বলল, কাঁদেন কেন আপনারা? আমি জানি আমার ফাঁসি হবে না। কাল রাতে মাকে স্বপ্নে দেখেছি। মা বলছেন, খোকা ভয় পাস কেন, তোর ফাঁসি হবে না। আমি বললাম, মন্টু, তোর কাছে একটি মেয়ে এসেছিল, রোগা লম্বা মতো। মন্টু বলল, ও ইয়াসমিন, আমার সঙ্গে পড়ে। সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম। মন্টু নীরবতা ভঙ্গ করে রুনুর দিকে তাকিয়ে এসে বলল, রুনু মিয়া, মরতে ইচ্ছে হয় না। বাবা কাপা কাপা গলায় বললেন, তো কি খেতে দেয় রে? ভালোই দেয় বাবা, আগে আজে বাজে দিত, কদিন ধরে রোজ জানতে চাই আজ কি দিয়ে খেতে চান। এই জেলার খুব ভালো মানুষ বাবা, আমাকে শিবরামের একটা বই পাঠিয়েছেন, যা হাসির। মা বললেন, মন্টু, বাসার কোনো জিনিস খেতে ইচ্ছে হয় তোর? না মা, এখানে এরা বেশ রাধে। সেবা এসে বলল, অনেকক্ষণ হয়েছে তো, আরও কথা বলবেন? বাবা বললেন, না। বাবা মন্টুর হাতে চুমুক খেলেন কয়েকবার। মন্টু কাশলো কয়েকবার। সে মনে হলো একটু লজ্জা পাচ্ছে, বের হয়ে হাসছে। হঠাৎ মন্টু ডাকলো, দাদা, তুমি একটু থাকো। আমি ফিরে এসে মন্টুর হাত ধরলাম। মন্টু কিছু বলল না। আমি বললাম, কিছু বলবি? না। ইয়াসমিনের কথা কিছু বলবি? না না। তবে? মন্টু অল্প হাসলো, বলল, তোমাদের আমি বড় ভালোবাসি দাদা। গাছের নিচে ঘন অন্ধকার। কি গাছ এটা? বেশ ঝাঁকড়া। অসংখ্য পাখি বাসা বেঁধেছে, তাদের সারা শব্দ পাচ্ছি। পেছনের বিস্তীর্ণ মাঠে ম্লান জ্যোৎস্নার আলো। কিছুক্ষণের ভিতরই চাঁদ ডুবে যাবে। জেলখানার সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে। দুটি আগুনের ফুলকি ওঠানামা করতে দেখা যাচ্ছে। তাদের ভালো করে দেখা যাচ্ছে না, দূর থেকে ছায়া ছায়া মূর্তি মনে হয়। জেলখানার মাথায় গেটের ঠিক উপরে 100 পাওয়ারের বাতি জ্বলছে একটা। বাতির চারপাশে অনেক পোকা ভিড় করেছে। বাবা বললেন, খোকা কটা বাজে? বলতে বলতে বাবা বুকে হাত রাখলেন। তার বুক পকেটের জেলারের চিঠি। সেটি দেখালেই তারা মন্টুকে আমাদের হাতে তুলে দেবেন। মন্টুকে আমরা ঘরে ফিরিয়ে নেব, ঘরে যেখানে মা আজ সারা রাত ধরে কোরআন শরীফ পড়ছেন। বাইরে ম্লান জ্যোৎস্না হয়েছে, কিছুক্ষণ ভিতরে চাঁদ ডুবে যাবে। আমি আর বাবা ঘেঁষাঘেঁষি করে বসে আছি সিমেন্টের বেঞ্চিতে। মাথার উপর ঝাঁকড়া অন্ধকার গাছ। বাবা নড়ে চড়ে বসলেন, তার দ্রুত শ্বাস নেওয়ার শব্দ পাচ্ছি। তিনি একটু আগেই জানতে চাচ্ছিলেন কটা বাজে। আমরা সবাই মাঝে মাঝে এমনি ঠান্ডা মেঝেতে বসে বাইরের জ্যোৎস্না দেখতাম। হাসনুহেনা গাছে কি ফুলই না ফুটতো। আমাদের বাসার সামনে মাঠে একটা কাঁঠাল গাছ আছে, সেখানে অসংখ্য জোনাকি জ্বলতো আর নিপ্ত। আমাদের পলার নাকটা ছিল সিমেন্টের মেঝের মতোই ঠান্ডা। মন্টু বলেছিলেন, দাদা, কুকুরের নাক এত ঠান্ডা কেন? মাস্টার কাকা বাইরে বসে বসে আকাশের তারা দেখতেন। বলতেন, খোকা, আমি তারা দেখে সময় বলতে পারি। রাবেয়া একদিন রাগ হয়ে বলেছিল,
মা, আমি সবার বড়, কিন্তু কেউ ঈদের দিন আমাকে সালাম করে না কেন? আমি আচ্ছন্নের মতো তাকিয়ে আছি। আমার শীত করছে। বাবা ভারী গলায় বকলেন, খোকা খোকা। কি বাবা, কটা বাজে রে? আমি বাবার হাত ধরলাম। কি শীতল হাত। বাবা থরথর কাঁপছেন। আমাদের মাথার উপরের ঝাঁকড়া গাছ থেকে আচমকা অসংখ্য কাক কা কা করে ডেকে জেলখানার উপর দিয়ে চলে গেল। ভোর হয়ে আসছে। দেখলাম চাঁদ ডুবে গেছে। বিস্তীর্ণ মাথের উপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর নেই। গল্পকথন বাই নূর চ্যানেলে লেখক হুমায়ুন আহমেদের লেখা একটি কালজয়ী উপন্যাস নন্দিত নরকের এটি ছিল শেষ পর্ব। পরবর্তী অন্য কোনো গল্প শোনার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো হলো। এত ধৈর্য সহকারে গল্প শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।